নমস্কার বন্ধুরা, আমার নতুন ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আশা করছি ভালো আছেন সবাই, যে যেখানে আছেন। আমরাও শিলিগুড়ি শহরে খুব ভালো আছি। দোল তো গেল কালকে, আজকে তো রং খেলা। আমাদের কোনো দিদিরাই কাজে আসবে না, কিন্তু তার মাঝখানেও আমি আমার কাজটুকু করছি। সকালবেলায় উঠে খানিকটা প্রাণায়াম করবার পর রোদটা মোটামুটি যখন বেশ ভালো রকমভাবে বারান্দায় এসে গেছে, এখন আমি একটুখানি রৌদ্র স্নান করছি। এটা আমাকে করতে বলা হয়েছে যে যতটা সম্ভব চামড়াতে যাতে রৌদ্র লাগে সেই ব্যবস্থা করতে। তো সেটা যতটুকু সম্ভব আর কি, একটুখানি ধরুন এই হাঁটুর ওপরে পোশাকটি তুলে একটুখানি হাতা টাতাগুলো খুলে, মানে যতটুকু স্কিনে লাগানো সম্ভব আর কি ততটুকুই লাগাচ্ছিলাম। তা এখন পর্যন্ত মুখটাতে রোদ চলে এসেছে, খুব কষ্ট হচ্ছে, সেজন্য একটুখানি ঢাকা দিয়ে চুপচাপই বসে আছি। তা প্রত্যেক দিনই থাকি এরকমভাবে। তো আজকে হঠাৎ মনে হলো যে না, এই সময় থেকেই ব্লগটা শুরু করে দিই। তো আপনারা কারা কারা এরকমভাবে রৌদ্র স্নান করেন তারা জানাবেন। এই রৌদ্র স্নান করা যে কত উপকারিতা, বিশেষ করে শহরাঞ্চলের মানুষের তো এই ভিটামিন ডি ডেফিসিয়েন্সিটা খুব বেশি রকমভাবেই থাকে। তো সেই জন্যই আর কি মূলত বলা। তো এখন ধরুন 40-এর শুরুর দিকে বয়স আমার। এখন থেকে কিছু কিছু ব্যাপারে সচেতন না হলে পরবর্তীকালে অসুবিধা হতে পারে। আমার থেকে যাদের বয়স অনেকটাই বেশি, তারাও যদি এখনই সচেতন হন তাহলেও চলবে। কিন্তু যাই হোক, আমি আমার মতো করে হয়েছি। এর থেকে হয়তো বা আরও 4-5 বছর পরেও আমি হতে পারতাম, কিন্তু জানি না কেন আমি এখনই হয়েছি, এবং হয়ে আমার মন্দ কিছু হচ্ছে না। তো চলুন আপাতত একটুখানি আর একটু রৌদ্র স্নান করে নিই। তারপর আমি যাব নিচে, কাজকর্ম আছে অনেক। 1 রাউন্ড চা দেওয়া হয়ে গেছে শ্বশুরমশাইকে, তবে জল খাবার দেবো, তখন আর 1 রাউন্ড চা দেবো। এইসবগুলো করে টোরে তারপরে একদম সংসারের কাজে ফের ঢোকা যাবে। তখন যে ফোনটা 2x হয়েছিল সেটা বুঝতে পারিনি বারান্দায় যখন ছিল। সারাদিন বহুবার ওপর নিচ করেছি। আমি জলখাবারে আজকে ভোরে ভোরে কার্ব খেয়েছি জানেন তো, যার ফলে এই লাঞ্চে আমি একেবারেই কার্বোহাইড্রেট খাবো না। এখন একটুখানি বরের জন্য দুধ চা করে নিই, তারপর জলখাবার খাওয়ার পর এই জায়গাটা তো প্রচুর পরিমাণে বাসনকোসন হয়ে গেছে, সেগুলো সব দিব্য মেজে নিলাম। তো আমার হাজব্যান্ড আজকে ওপর নিচ দুটোই খুব ভালোভাবে ঝাড় দিয়ে দিয়েছে, আর আমি স্নানের আগ দিয়ে শুধুমাত্র ওপরটা মুছেছি। আমার শ্বশুরমশাই বলেছেন শুধু তার বেডরুমটা মুছে দিতে, বাকিটুকু একতলা যেন না মোছা হয়। আছে আমি সেটুকুই করে দিয়েছি, কিন্তু সবটুকুই কিন্তু চানের আগ দিয়ে। এখন আমার শ্বশুরমশাই উপরেতে এসেছেন, তো এখন আমি টুপুর আর বাবার জন্য একটুখানি চা নিয়ে তারপর ওই ঘরে একটু আড্ডা মেরে আসি। ওই ঘরে এখন বাকি 3জন আছে, আমার বড় এখন ও ঘরে আছে। ওকে এই জাস্ট আগে একটু দুধ চা দিয়ে এলাম, এরপর সবাই মিলে আমরা এখন চায় পে চর্চা করবো। আমার ভাত হয়ে গেছে, ডাল বসিয়ে দিয়েছি, বাবা স্নানে গেছেন, এখন একটুখানি ফুলটা তুলে নিয়ে আসি, তারপর মাংসটা বসাবো। আমি স্বাদ করতে চাইছিলাম না, দিতে এসেছে। না 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 বাবা, হয়ে গেল, ঠিক আছে। শুধু আবির দিয়ে দিয়েছিল, কোনো প্রবলেম নেই, হয়ে গেল। ধুয়ে নিলাম, চলে গেল। এটা না দুর্দান্ত খেতে একটা রেসিপি, কিন্তু দূর বাবা, দুর্দান্ত খেতে একটা রান্না। কী সব ভুলভাল বলছি। তো আমার শর্টসে আছে, দেখবেন। এত টেস্টি খেতে হয়, এত ফাঁকিবাজি রান্না। আমার একটা নির্দিষ্ট সময়ের মধ্যে সমস্ত রান্নাবান্না কমপ্লিট করতে হবে। তো এখনও এখানে তেমন উন্মাদনা স্টার্ট হয়নি, দুপুর থেকে স্টার্ট হবে। তা যাই হোক, ঠিক আছে, এখন এটা করে নিই। আর যেহেতু কালকের দিনের সমস্ত মাখিয়ে রেখেছিলাম, মাংসটা করতে বেশি সময় লাগবে না। আর আমার শ্বশুরমশাইয়ের মাংসটা করতে গেলে, মানে শ্বশুরমশাইয়ের জন্য মাংস রান্না করতে গেলে, শ্বশুরমশাইয়ের জন্য মাংস রান্না করতে গেলে সেটা প্রেশারে দিতে হবে। তাই জন্য প্রেশার কুকারেই করে নেব। প্রেশার বসিয়ে দিয়েছি, একদম মোটামুটি হয়ে গেছে সব। খুব শান্তি, খুব সিম্পল রান্না, কতক্ষণ আর লাগে। তো এবারে আমি একটু চুপচাপ ভালো করে বসে চা খাবো। চাটা ভিজতে ভিজতে 2খানা সিটি পড়ে গেল, আমার চাটাও ততক্ষণে ভিজে গেল। এবারে আমি একটুখানি মোজ করে চা খাবো। একটুখানি বাঁচলো, এটা টুকুরকে দেবো। টুকুর আমার খুব চা খায় জানেন তো, মানে লাল চা, অবশ্যই দার্জিলিং চা, কিন্তু চিনি ছাড়া দুধ ছাড়া, তাই জন্য দেওয়া হয় আর কি। তো তারপর ওই কটা বাসন মাজলে আপাতত রান্নাঘরের কাজ শেষ। আর আমার শ্বশুরমশাই না আজকে জল খাবারটা খুব ভারী হয়েছে, সেজন্য উনি বলেছেন আমি আজকে 2টোর আগে খাবো না। আর সেই জন্য আমি খুব শান্তিতে আছি। ঠিক আছে, আমার কোনো অসুবিধা নেই, হয়ে তো গেল। এবারে ওই কটা বাসন মেজে আমি চান করে পুজো টুজো সেরে নিয়ে তারপর ওনাকে ধীরে ধীরে খেতে দেবো। এই যে এটা কিন্তু পুরো ঘি দিয়ে রান্না হয়েছে, তেল এক ফোঁটাও পড়েনি। কালকে তেল মাখানো ছিল না, তো আজকে ঘি দিয়ে হয়েছে। আর এই যে ডাল, এটা আর নিচে আলপনা দিয়ে মাছ রান্না করে গেছে। এবার চলুন বাবাকে খেতে দিয়ে দিই। আর আমি চানে ঢুকেছি,
দুপুরবেলা বললো যে বাবা খেতে চাইছেন, কারণ বাবার খিদে পেয়ে গেছে। ঠিক আছে, খেলেন, তবে শুধুমাত্র মাংস দিয়ে ভাত খেলেন। মাংসটাকে দেখতে এত ভালো হয়েছে সত্যি কথা, তো সেই জন্যই আর কি ডালটাই নিয়ে যাচ্ছি, যে ডালটা ওবেলা খাবো। আর আলপনাদি যেগুলো রান্না করে দিয়েছিল সেগুলো ফ্রিজেই রয়েছে, বার করতে বারণ করলেন। করে দিয়ে গেছে মাছ আর ডাঁটার তরকারি, সেগুলো রয়েছে ফ্রিজে। পুজো হয়ে গেছে, এরপরে আমি আমার লাঞ্চটাও বানিয়ে নিচ্ছি। এই যে এর মধ্যে আছে টমেটো, ক্যাপসিকাম, বাঁধাকপি, লঙ্কা আর পেঁয়াজ। এটা বাটারে ভালো করে একটু উপর নিচ করে নিয়েছি, আমি নুন হলুদ মিশিয়ে দিয়েছি। তারপর এটাতে আমি একটা অমলেট করবো, করে এটাকে স্টাফিং হিসেবে ব্যবহার করবো আর কি। এই যে এটা ঠিক, আর উপরে দিয়ে দিয়েছি চিজ। ভাবছেন তো চিজ খেয়ে বাটার খেয়ে রোগা হবে, দেখাই যাক। এই হচ্ছে আজকের দিনের আমার লাঞ্চের থালা। কার্বোহাইড্রেট নেই কোনো, শুধু প্রোটিন। এখানে বসে বসেই দেখতে পাচ্ছি যে এই গাছটা ঝামড়িয়ে গেছে। এই যে এই গাছটা, গাঁদা ফুলের গাছটা। মনে হচ্ছে তো যে ওই পোশাকেই শ্বশুরমশাইকে খেতে দিয়ে পুজো করে নিল, তা নয়, ওই পোশাকে পুজো করে নিই। পুজোর জন্য পোশাকটি ছেড়েছিলাম, একটা আলাদা ম্যাক্সি পরেছিলাম, পুজো করে নিয়ে আবার এই ম্যাক্সিটা পরলাম, কারণ না হলে অতিরিক্ত জামা কাপড় হয়ে যাবে। আজকে কোনো জামা কাপড় আমি কাচিনি, কারণ ছাদে না মেলা যাবে না, পাশে ফ্ল্যাট হয়ে গেছে তো, বাচ্চাগুলো ওই পিচকিরি দিয়ে মেলা জামা কাপড়ে না রং দেয়। আর আমাদের বাগড়াকোটার দোল তো, মামুনি তো ওখানকারই মানুষ আর কি, বাচ্চা মানুষ, ও সেই হুল্লাট করবে কালকে আসবে কি না, সেটা মানে সমূহ সম্ভাবনা যে না আসার আর কি। তা সুতরাং আর কি অতিরিক্ত জামা কাপড় করে তো লাভ নেই, তাই জন্য ওটা পরেই যাতে আবার সন্ধ্যেবাতি দিতে পারি, তাই জন্য জাস্ট পুজোটুকু করে ছেড়ে রেখে আবার পুরোনো এই জামাটাই পরে নিয়েছি। নিয়ে তারপর নিজের খাবার হলো, মেয়েকে আগে খেতে দিয়ে তবে তো নিজের খাবার হলো। এখন আমার হাজব্যান্ড খায়নি, তো ইয়েটা এখনও চলছে এই ধূপকাঠিখানা, তাই ঠিক আছে ধূপকাঠিটাকে একটুখানি এদিকে সরিয়ে দিই, সাইডে ফেলে দিয়ে সরিয়ে দিয়ে বরং ভালো করে গাছগুলোতে একটু জল দিয়ে দিই। আর জল দিলেই ম্যাক্সিমাম ভিজেই যাবে এবং তারপর সেই ছাড়তেই হবে। যতই ভাবি কম করবো সেই হয়েই যায়। হয়ে গেল, সবটুকু হয়ে গেল। এইটা 8 ঘন্টার মধ্যে একদম পুরো শুকিয়ে যাবে, যে হারে টান। আর এই জায়গাগুলো তো একটু ধুলো ধুলো হয়েই গেছিলো, যার ফলে পাইপ দিয়ে না দিয়ে তো কোনো উপায় নেই। তো যাই হোক হয়ে গেল। আর এটাকে সরিয়ে রেখেছিলাম ওয়াশিং মেশিনের উপরে, এটা ছাইটা ফেলে দিয়ে সরিয়ে রেখেছিলাম, আবার এটাকে যথাস্থানে দিয়ে দিলাম এবং যথারীতি আমার নিচটা পুরো ভিজে গেল। যতই ভাবি এক্সট্রা করবো না, হয়েই যায়। আর আজকে এইসব জায়গায় কমেডি হচ্ছে, দৌড়ি কেউ নিজের গার্লফ্রেন্ডকে ধরে পেটাচ্ছে। ওই যে আমি জল দিয়ে দিয়েছি ওখানে, মুন্নাদা যাচ্ছিলো, মুন্নাদাকে হ্যাপি হোলি করে দিয়েছি, ওই যে ওইখানে জলটা দেখতে পাচ্ছি। যাই হোক, যেটা হচ্ছে যে কেউ মানে সবই আর কি অপ্রকৃতিস্থ, কেউ তার বউকে মারতে মারতে যাচ্ছে আর বউ পাটলা দিচ্ছে, হ্যাঁ চিৎকার চেঁচামেচি এসবগুলো এখন একদম খুব স্বাভাবিকভাবেই হচ্ছে। ভালোই লাগছে, মজাই লাগছে দেখতে। কেউ আমাদের ওপর তো আক্রমণ করছে না, তাহলেই হলো। আর যে তখন ইয়ে দিতে এসেছিলো সে আমাদের প্রতিবেশীও শুধু আবির দিয়ে চলে গেছে। তো চলুন ভেতরে যাই, বরটা খাবে কিনা দেখি। সারাদিন ধরে এখানে বাজনা বেজে যাচ্ছে, বিভিন্ন রকম কিছু হয়ে যাচ্ছে, ভালো। কিন্তু আমার মেয়েটার পরীক্ষা ভাই, আমরা খুব গতানুগতিকভাবেই এই দিনটা কাটালাম। উচ্চ মাধ্যমিক পরীক্ষা তো আর বাচ্চা বারবার আসে না, আর এই সময়টাতে বাবা মা একটু সংযত না হলে আর কি হবে। জেনারেল কথা, কারোর সঙ্গে কেউ জুড়ে নেবেন না দয়া করে। যখন কোনো মানুষ খুব ছাপোষা পরিবার, তার ডাইনে বাই বাপের বাড়ি শ্বশুর বাড়ির দিকে মধ্যবিত্ত গড়পড়তা ফ্যামিলি, আলাদা করে সেরকম কিছু চেনার নেই, জানার নেই, লোকের মাঝখানে মিশে থাকা পরিবার, সেই রকম একটা মানুষ হঠাৎ করে যখন ফেমাস হয়ে যায়, এবং সেই ফেমাস হতে গেলে আজকে যদি রিক্সাওয়ালার ছেলে আইএস অফিসার হয়, সেই যে লড়াইটা, ভদ্রলোকের নাম তো গোবিন্দ, পদবিটাও মনে পড়ছে না যিনি হয়েছেন, সেই যে লড়াইটা, তাই তিনি অসুস্থ হয়ে পড়েছিলেন, তার বাবাকে তিনি কী বলে প্রবোধ দিতেন, সেই রকম লড়াইয়ের মধ্যে দিয়ে গিয়ে নয়। একটা তো অবশ্যই একটা পরিশ্রম আছে, একটা ক্যালকুলেশন আছে, একটা বুদ্ধি আছে, কিন্তু সেই লেভেলের ডেডিকেশন, সেই লেভেলের পরিশ্রম না, তুলনামূলক অনেক সহজলভ্য সাফল্য যখন আসে এবং সেটা যখন এসেই যায়, মা লক্ষ্মীর কৃপায় সেটা যখন এসেই যায় এবং কিছু অন্ধ অনুগত তৈরি হয়, সেই মানুষরা না বাড়িতে মাসিহা হয়ে যায়। তারা একদম একটা পরিবারের মধ্যে তারা দেবতা হয়ে যায়। তারা তাদের সিনিয়র জুনিয়র সবাইকে নিয়ন্ত্রণ করতে পারে, নিয়ন্ত্রণ করে। কেউ যদি এখন আজকের ডেটে দাঁড়িয়ে বলে যে আমার অমুক সিনিয়র আমাকে বলেছে
যে তুমি এই ভিডিওটা করো, আমার তর্কের খাতিরে ধরে নিন যে আমার একটা হিউজ ভিউজ আছে এবং এমন একটা পরিবার থেকে আমি এসেছি যে পরিবারে ডাইনে বায়ে সব কিছু তর্কের খাতিরে ধরে নিতে বলছি। তো এই আর কি, খুব গড়পড়তা পরিবার। তখন না আমার ব্লগে আসলে সে যেই হোক না কেন, খুব সাধারণ কেউ, তাকে একসাথে এক ধাক্কায় 4 লক্ষ মানুষ দেখছে, 5 লক্ষ মানুষ দেখছে, সেটা না একটা বিশাল বড় প্রাপ্তি। ফেমাস হতে না সব মানুষ চায়, আর যে আমাকে ফেমাস করছে সে এক রকমের ভগবান। তাদের ইচ্ছেটাই শেষ কথা হয়ে যায়, তাদের বক্তব্যটাই লাস্ট বক্তব্য হয়। আমি কি এটা করবো বলে কেউ পুরোপুরি মিথ্যাভাস করেছে এমনটা নয়, কিন্তু উল্টো দিকের মানুষ জানে যে হিউজ অডিয়েন্স যাদের, তারা যেই মুহূর্তে হিউজ জায়গায় পৌঁছে যায় তাদের কিছু কন্ট্যাক্টস তৈরি হয়, তাদের কাছে আমরা এই ছাপোষা মধ্যবিত্ত জীবনে বিপদে আপদে পড়লে তাদের কন্ট্যাক্টসগুলো আমাদের কাজে লাগবে, আমরা তাদের চটাবো না। কেউ যখন এটা জিজ্ঞেস করা আছে এই কনটেক্সটে আমি কি ব্লগ করতে পারি, কেউ যদি বলে যে প্রশ্নটা এসেছে তার মানে ইচ্ছা আছে তার, কিন্তু তখন যদি উল্টো দিকে কেউ বলে নো, ইগোয় লেগে যাবে। ক্ষুদ্র 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 স্বার্থগুলো তার সাথে যে জড়িয়ে আছে সেটা না ধূলিসাৎ হয়ে যাবে। সেজন্য মানুষ অনেক সময় এই সরাসরি ঝামেলাগুলো যেতে চায় না, সেটা হ্যাঁ করো এরকমভাবে কিন্তু বলে, আর সেটাকেই অনেক ব্লগাররা সেরকমভাবে প্রেজেন্ট করে। আভিজাত্য এবং আভিজাত্য আলাদা জিনিস, বিশ্বাস করুন আলাদা জিনিস। টুপুরকে আমার এটা বলে দেওয়ার হয়তো দরকার পড়বে না কখনো, আমি কোনো দিন বলবো না, জানেন তো। টুপুর যেভাবে বড় হচ্ছে, টুপুর হয়তো এই ধরনের মানে রুচিহীন কাজ কোনোদিনও করবে না। আমি যদি মরে যাই, আমার শেষ যাত্রা নিশ্চয়ই, বা আমার ওই যে শেষ সময়ের মুখটা সে নিশ্চয়ই জনসমাজে বিলিয়ে দেবে না। আমরা প্রত্যেকেই তো মরণশীল, আমি একদিন মারা যাব, যিনি উল্টো দিক থেকে দেখছেন তিনি একদিন মারা যাবেন। আমরা কি কেউ দুঃস্বপ্নে কল্পনা করতে পারি আমাদের সেই মৃতদেহটা কেমন হবে? যদি আমরা সেটা বেশি করে ভাবতে শুরু করি তাহলে তো আমরা মানসিক রোগী হয়ে যাব। আমরা ওটা দুঃস্বপ্নেও ভাবতে চাই না, কিন্তু মানুষ যখন সত্যি সত্যি সেই জায়গায় পৌঁছে যায় তখন হয়তো তার 3-4 ঘন্টা বা 10 ঘন্টা বা 15 ঘন্টা বা 12 ঘন্টা আগেই সে ছিল, তার মতামত ছিল, কিন্তু যেই মুহূর্তে মানুষটা নিভে গেল সেই মুহূর্তে তার আর কোনো মতামত নেই, তার ওই চেহারা সবাইকে দেখাতে হবে। আশা করছি আমার মেয়ে ভদ্রতা তথা খুব বাগ্মিতার আড়ালে এইরকম হয়ে উঠবে না। আমার মেয়ে হয়তো বা কিছু কিছু জায়গায় একটু বোকাই হবে, এবং আমি আমার মেয়েকে বোকা থাকার জন্য কিছু কিছু জায়গায় প্রার্থনা করব ভগবানের কাছে। আর হয়তো বা আমার মেয়ে এরকম কাউকে পছন্দও করবে না, রুচিবোধের একটা বিস্তর পার্থক্য হলে সে অবশ্যই সেখান থেকে সরে আসবে, যে তাকে ইনসিস্ট করবে যে তোমার প্রিয়জন মারা গেছে, প্লিজ প্লিজ ব্লক করো, প্লিজ ব্লক করো, ব্লক করো, ব্লক করো। যে কোনো জায়গায় অন্ধ আনুগত্য মানুষের ক্ষতি করে, তারা নিজেদের নিজে ক্ষতি করে, যাদের সাপোর্ট করছে তাদেরও ক্ষতি করে। বন্ধু, বাগ্মিতা এক জিনিস, ভালো মানুষই যত দিন যাচ্ছে তত বুঝতে পারছি যে কিছু কিছু ক্ষেত্রে মুখোশের একটা 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 করে লেয়ার খুলে পড়ছে। জানি না মানুষকে, তবু আমি বাবা শিক্ষকের মেয়ে, শিক্ষক দম্পতির মেয়ে, আমি মানুষকে বিশ্বাস করতেই শিখেছি। এক একটা পেশার মানুষের না এক এক রকমের অভ্যাস থাকে। আমি যে মানুষকে চিনি না আমি তাকে অবিশ্বাস করতে যাব কেন, এটা হচ্ছে আমি ছোটোবেলা থেকেই শিখে এসেছি। এখন এই বয়সে এসে, তাও একটা বয়স তো হয়েছে, এই 22শে মার্চ আমার 42 বছর হবে, এখন যেন মনে হচ্ছে না একটু একটু ক্রিটিক্যালভাবে চিন্তা করার দরকার আছে। এইটুকু বুঝেছি যে ভালো মানুষই কথাবার্তা বলে সব কিছু জয় করা যায় না। সাময়িকভাবে আমি ব্যাপারটাকে ধামাচাপা দিতে পারি, আমি অপরাজেয় হয়ে যেতে পারবো না। ঈশ্বর তো উপরে বসে আছেন, কোন দিন যে তাসের ঘরের মতো সবটুকু খুলে পড়ে যাবে আমি আর ম্যানেজ করতে পারবো না, বাঁধ ভেঙে যাবে, হুড় হুড় করে জল ঢুকতে শুরু করবে। ঠাকুরের নাম জপ করি, বীজ মন্ত্র জপ করি যে ঠাকুর আর কিছু হোক না হোক, ঠাকুর পদস্খলন যেন না হয়। আপনারা যতজনই আমার ভিডিও দেখছেন তো আপনারা আমার আমাকে আপনাদের জীবনের মূল্যবান সময় দিচ্ছেন তো। অবশ্যই আমি প্রত্যেক দিন ব্লগ করি। ফেব্রুয়ারি মাসে আমি 28 দিনে 28টা ব্লগ করেছি। আমি তো ডেলি ব্লগার, কিন্তু তাও যদি এরকম আমার কিছু জীবনে ঘটে আমি আপনাদের আপডেট দেব। অন্য কেউ কিছু একটা করে তার চ্যানেল থেকে আপলোড করে দিল সেটা আলাদা কথা, কিন্তু আমার জীবনে যদি তেমন কিছু মেজর ঘটে আমি আপনাদের আপডেট দেব। আমি সামনে বসে
যদি মানে নিজের অবশ্যই আমার দর্শকদের প্রতি আমার দায়বদ্ধতা রয়েছে, কিন্তু আমি উল্টো দিকের মানুষের প্রাইভেসি নিয়ে এভাবে ছিনিমিনি খেলবো না। হতে পারে তিনি জীবিত, হতে পারে তিনি মৃত, তবু যাদের মনে হবে যে আরেকটু বেশি কিছু জানার দরকার আছে, সব কিছু স্থির হয়ে গেলে আমি সামনে আসবার মতো অবস্থায় এলে আমি তাদেরকে হয়তো যোগাযোগ করবো বা তাদের কথার উত্তর দেবো। কিন্তু ততদিন হয়তো আমি অন্তরালে চলে যাব, ঠিক শাশুড়ি মার বেলায় যেরকম চলে গিয়েছিলাম। প্রায় দিন 20 পরে এসেছিলাম সামনে, রেগুলার ব্লগে এসেছিলাম আসলে। আর কি জানেন, বাবার চলে যাওয়ার সময়টা মনে পড়ছে। আমার বাবার 74 বছরের একটা বর্ণময় জীবন, কত সুন্দর সুন্দর মুহূর্ত, কত ভালো ভালো কথা, সেগুলো নিয়েই তো বেঁচে আছি। কোনো মুহূর্তে যদি আমার বাবার ওই শেষ মুহূর্তের সময়টা আমার কাছে ভেসে আসে, ওই চেহারাটা, আমি নিজেই ছটফট করি, আমার ভয় করে, আমার খারাপ লাগে, আমার গলা দিয়ে এখনও কান্না এসে যায়। তো আমি ওটা চাইবো না যে ওটা কোনো দিন, বাবার শেষ সময় ছবিও আমি রাখিনি। আমার বাবার বর্ণময় একটা সুন্দর, আমাদের কত ছোট ছোট মুহূর্ত, বাবা গান গাইতেন ইয়া ইয়া এ পি পি ইয়া 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 করে ছোটোবেলায়। আমি নাচছি, দিদি নাচছে, বাবা নাচছে, হ্যাঁ মা ব্যস্ত, হ্যাঁ সেই সব মাথায় তেল ঠাসি দিত, এই করে দিত সেই করে দিত। শাশুড়ি মার সময় টুপুরকে নিয়ে পা দিয়ে হাঁটতে পারছে না, গোড়ালি দিয়ে খুঁড়িয়ে খুঁড়িয়ে গিয়ে কেক নিয়ে আসছে, তখন এত কাছাকাছি দোকান ছিল না, সেই হাতি মরে যেতেন। এত নাতনি প্রতি ভালোবাসা আমার শাশুড়ি মা, কত সুন্দর সুন্দর মুহূর্ত জীবদ্দশায়, সেসব ছেড়ে দিয়ে শেষে কিনা এই নাকি ভালো মুহূর্ত তেমন তৈরিই হয়নি, কি জানি, জানি না। কারণ মনে যদি আঘাত দিয়ে থাকি তাহলে আমাকে ক্ষমা করবেন বন্ধুরা, কিন্তু আমার মনের কথাটাই আপনাদের সামনে আজকে আমি তুলে ধরলাম, একদম মনের কথা। কতজন আমার সাথে সহমতি পোষণ করবেন? তবে যার যার জীবনের যে যে মালিক, যে যার মতো করে জীবন চালাবে। আমি আমার চ্যানেলে আমার জীবন দেখাবো, আমার চিন্তাভাবনা বলবো, সেটা স্বাভাবিক। আমি কারোর নাম ধরে কোনো কিছু বলিনি, না টাইটেল থাম্বনেলে কোনো সে সময়ের কোনো উল্লেখ রয়েছে। কাজেই আশা করছি এটা আপনারা নিরপেক্ষভাবে বিচার করবেন। দেখা হচ্ছে কালকে একটা নতুন ব্লগে। ইতিমধ্যে আমার সমস্ত কাজকর্ম আমি গুটিয়ে ফেলেছি। এরপর আমার শ্বশুরমশাইকে খেতে দেওয়া হয়ে গেছে, দুপুরের খাওয়া হয়ে গেছে, রান্নাঘর কিছুটা গোটানো হয়েছে, পুরোটা হয়নি। আমার হাজব্যান্ডের শুধু বাকি আছে। কী গো, খাবে এখন? আচ্ছা ঠিক আছে, তাহলে ওই যে ও খেয়ে নিলে পরে একদম রান্নাঘর পুরোপুরি কমপ্লিট হয়ে যায়। তো তাহলে আজকের দিনের জন্য বিদায় নিচ্ছি। দেখা হচ্ছে আগামীকাল একটা নতুন ব্লগে। যদি আমার ভিডিও ভালো লাগে সাবস্ক্রাইব করবেন, পাশে নোটিফিকেশন বেলটা অন করবেন, যাতে ভিডিও দিলেই নোটিফিকেশন চলে যায় আপনাদের কাছে। দেখা হচ্ছে আগামীকাল, ততক্ষণের জন্য টাটা।